আমি লাক্স ফট সুন্দরী হয়ে তারপর কি বলবো বিজ্ঞাপন করে একটা পরিচিতি পেয়েছি। সাব্বির তখনও অতটা পরিচিতি পায়নি, ও স্ট্রাগল করছে, নাটক দুই একটা করেছে, করার ট্রাই করছে। তারপর ওকে বিয়ে করার পর আমার কাছে একেবারেই ইগোইস্টিক যে ব্যাপারটা ছিল ওটা আমার মধ্যে কাজ করেনি, বরঞ্চ আমি যখন সাব্বির অনেক ফেমাস হয়ে গেল আমার ভালো লাগলো। কেন যদি এখন আমার চেয়ে অনেক বেশি পরিচিত হয় আমার একটু খারাপ লাগবে না, এটা একদম এখনকার আমার চিন্তা যে হ্যাঁ মানে ম্যাচিউরড একটা চিন্তা, যে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে তো আমার যেহেতু অনেক বড় মানুষ আছে তারা তো অনেক বিনয়ী হয়ে থাকে, তাহলে আমি কেন পারবো না। তখন ওনারাও ছিল, তানিয়াপা ছিল, সাব্বিরকে সাথে নিয়ে গেছে। তানিয়াপাকে বলতেছে এই এটা কে রে, এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বল কি মনে হয় না ফ্রেন্ড, সামথিং রং। আমি না না তানিয়াপা ফ্রেন্ড। আনন্দধারায় গেলাম, ওখানেও ডেভিড ভাই জিজ্ঞেস করছে এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বলে কি ফ্রেন্ড নাকি আর কিছু? আমি বললাম না ফ্রেন্ড, কোনো কাজিনও না মামাও না কিছু না, শুধু ফ্রেন্ডই বলেছে। তারপরে জানো আমি একটা ছোট্ট একটা বাসা ভাড়া করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে সুবাস্তু টাওয়ার, সুবাস্তু নজরবেলি মগবাজারে, এবং সেটা ভাড়া ছিল তখন ৮,০০০ টাকা। হ্যাঁ, এবং 2 রুমের একটা বাসা। এবং তার আগে চুমকির সঙ্গে আমার যখন সম্পর্ক, তখন আমি চুমকিকে বলতাম যে চুমকি আমার খুব ইচ্ছা করে একটা চিলে কোঠায় যদি 2টা রুম নিতে পারতাম, তাহলে আমার আর কয় টাকায় বা ইনকাম হবে, আমাদের যদি ৫-৭ হাজার টাকার মধ্যে একটা বাসা ভাড়া হয়ে যায়। তখন সাব্বিরকে আমি বলছিলাম যে সাব্বির তুমি কি ৮,০০০ টাকা ভাড়া দিতে পারবা? সার্ভিস চার্জ 2,০০০ টাকা, মোট 10,০০০ টাকা পারবা তুমি? সাব্বির কি চুপ করে থেকে বলে পারবো। আমি যেন এর চেয়ে নিচে নামতে না হয়, আমি এরকমও রেখো, কিন্তু এর চেয়ে নিচে যেন নামতে না। মাঝে মাঝে যেটা হয়, বিয়ের পরে যেটা হতো, আগে আপু ডাকতো, বিয়ের পরে বুড়া বুড়া লোকরা ভাবি ডাকা শুরু করছে, তখন আমার একটু ধাক্কা লেগেছে। তারপর আমি কখনো বলিনি যে কেন আমাকে ভাবি ডাকেন, আমার মনে হচ্ছে ডাকুক না, যার যেটা ভালো লাগে। আর আমি প্রথম আজকে কিন্তু আমাকে কোনো শাড়ি গিফট করেনি তানভীর, ও যে বললো যে আমি কিছুই দেই নাই। না না, আজকের দিনে কিছু দেয়নি, আমি বলিনি যে দেয়নি। কথা তোমাকে বলি, আজকের দিনের জন্য আজকেই কেন দিতে হবে? আমি তো তার আগে মানে এই বছরে দেওয়ার জন্য অনেকগুলো শাড়ি তাকে দিছি, এবং সেটা ফেসবুকে আপলোডও দিছে। হ্যাঁ, সেটা দিয়েছে। তারপরে একটা গোল্ডের চেন দিয়েছে, কিন্তু সেটা তো আজকের দিনের জন্য দেয়। কারণ এরকমের দিন ধরে ধরে যে তুমি দাও, তাহলে তুমি ফকির হয়ে যাবে কখনো না। প্রশ্নটা যদি আমার কাছে হয় তাহলে আমি বলবো যে না, আমি তারকা ছিলাম না, তবে আমি লাক্স ফট সুন্দরী হয়ে তারপর কি বলবো বিজ্ঞাপন করে একটা পরিচিতি পেয়েছি। সাব্বির তখনও অতটা পরিচিতি পায়নি, ও স্ট্রাগল করছে, নাটক দুই একটা করেছে, করার ট্রাই করছে। তারপর ওকে বিয়ে করার পর আমার কাছে একেবারেই ইগোইস্টিক যে ব্যাপারটা ছিল ওটা আমার মধ্যে কাজ করেনি, বরঞ্চ আমি যখন সাব্বির অনেক ফেমাস হয়ে গেল আমার ভালো লাগলো। কেন ভালো লাগলো, এখানে একটা ছোট্ট কথা আছে আমার। সাব্বির যখন আমার সাথে যেত, একবার তানিয়াপার একটা আমি শুটিংয়ে গেছি একটা মিউজিক ভিডিওর জন্য, তখন আইব বাচ্চুর ওনার গানের মিউজিক ভিডিও, তখন ওনারাও ছিল, তানিয়াপা ছিল, সাব্বিরকে সাথে নিয়ে গেছে। তানিয়াপাকে বলতেছে এই এটা কে রে, এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বল কি মনে হয় না ফ্রেন্ড, সামথিং রং। আমি না না তানিয়াপা ফ্রেন্ড। আনন্দধারায় গেলাম, ওখানেও ডেভিড ভাই জিজ্ঞেস করছে এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বলে কি ফ্রেন্ড নাকি আর কিছু? আমি বললাম না ফ্রেন্ড, কোনো কাজিনও না মামাও না কিছু না, শুধু ফ্রেন্ডই বলেছি। তখন আমার মনে হলো যে এই ছেলেটার সাথে তো আমি মিশছি, ওকে আমি বিয়ে করব, আমি কি পরিচয় দিব মানুষের কাছে? তো আল্লাহর এমনই রহমত যে মানুষকে আমার সাব্বিরকে আর পরিচয় করে দিতে হচ্ছে না, সাব্বিরের পরিচয়ে আমি এখন পরিচিত। এতে আমার কোনো আফসোস নেই, কোনো খারাপ লাগা নেই, কিছুই না। মানে আমি শুরুর দিকে যদি সত্য বলি, হ্যাঁ অনেস্টলি বলি, শুরুর দিকে মানে আমার বয়স কম ছিল। এখন আমার যে বয়স, 20 বছর আগের বয়স তো একরকম ছিল না। সেই বয়সের একটা চিন্তা কিন্তু ঠিক এরকম কিন্তু কাজ করতো যে চুমকি আমার সাথে বেশি পরিচিত, কিংবা আমার ধারণা চুমকিরও হয়তো এরকম মনে হইতে পারে ওই বয়সে যে সাব্বিরের কাছ থেকে সবাই অটোগ্রাফ দিচ্ছে, ফটো তুলতেছে। এটা
আমার মনে হয় মনের অজান্তে হোক বয়সের কারণে হোক এক ধরনের কিন্তু কাজ করে, এবং সেটা করাটা খুবই স্বাভাবিক যদি হিউম্যান আমরা আমাদের সমাজ ব্যবস্থার কথা বলি তাহলে। কিন্তু তুমি জানো তানভীর, সত্যি কথা বলি, মানে আমাদের পার্সোনালিটি তৈরি হচ্ছে, কিংবা ধরো আমরা যত মানুষের সঙ্গে মিশছি, জীবনকে যত সুন্দর করে দেখছি, দেশ বিদেশে ঘুরছি, বড় বড় মানুষদের সঙ্গে যখন কথা বলি, তখন নিজেকে তখন খুবই ছোট মনে হয় যে আমি তো কিছুই না, তাহলে আমার এই ইগো থেকে লাভ কী। তখন থেকে নিজেকে আস্তে আস্তে পরিবর্তিত মানুষ হিসাবে তৈরি করার চেষ্টা করেছি, এবং চুমকি যদি এখন আমার চেয়ে অনেক বেশি পরিচিত হয়, আমার একটু খারাপ লাগবে না। এটা একদম এখনকার আমার চিন্তা যে হ্যাঁ, মানে ম্যাচিউরড একটা চিন্তা, যে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে তো আমার যেহেতু অনেক বড় মানুষ আছে, তারা তো অনেক বিনয়ী হয়ে থাকে, তাহলে আমি কেন পারবো না? আমি তো এত বড় মানুষ না। আমার কখনোই এই জিনিসটা কাজ করে না, তবে মাঝে মাঝে যেটা হয়, বিয়ের পরে যেটা হতো, আগে আপু ডাকতো, বিয়ের পরে বুড়া বুড়া লোকরা ভাবি ডাকা শুরু করছে, তখন আমার একটু ধাক্কা লেগেছে। তারপর আমি কখনো বলিনি যে কেন আমাকে ভাবি ডাকে, আমার মনে হচ্ছে ডাকুক না, যার যেটা ভালো লাগে। আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে সাব্বির পরিচিতি হওয়াতে আমার প্লাস হয়েছে, আমার ভালো লেগেছে। আমার আলাদাভাবে আমার হাজবেন্ডকে আর পরিচয় করিয়ে দিতে হয়নি যে এটা মিস সাব্বির কিংবা এইটা করছে। আসলে মেয়েরা না হাজবেন্ডের পরিচিত হতেই বেশি পছন্দ করে। সাব্বিরের জায়গায় যদি আমি থাকতাম, আমার মনে হয় সাব্বির এটা মানতে কষ্ট হতো। না না, আমি তো বলছি তোমাকে, এটা আমার শুরুতে আমার ভাবনা না, সেটা আমি তো প্রথমে আমি তো তাই বললাম যে একটা সময় সেটা হয়তো টুকটাক ছিল কিংবা হইতো, কিন্তু এখন আর হয় না। আমি তো কখনোই ভাবতে চাই না যে আমি ওটা ভুলে যাব। কারণ হচ্ছে যে আমার প্রথমে চুমকির সঙ্গে যখন বিয়ের কথা ফাইনাল হয়ে যায়, তখন আমি ভাবতাম যে আমি থাকবো কিভাবে, আমি কি আমার আব্বা আম্মার সঙ্গে থাকবো নাকি আলাদা থাকবো। আমার বড় বোন এই ক্ষেত্রে আমাকে অনেক বড় একটা উপকার করছে। আমাকে বলছে, সাব্বির কষ্ট হইলেও তুই আলাদা সংসার করবি, যাতে তোর সংসারটাকে আরো সুন্দরভাবে সবাই গ্রহণ করে। তারপরে জানো, আমি একটা ছোট্ট একটা বাসা ভাড়া করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে সুবাস্তু টাওয়ার, সুবাস্তু নজরবেলি মগবাজারে, এবং সেটা ভাড়া ছিল তখন 8,000 টাকা। হ্যাঁ, এবং 2 রুমের একটা বাসা। এবং তার আগে চুমকির সঙ্গে আমার যখন সম্পর্ক, তখন আমি চুমকিকে বলতাম যে চুমকি, আমার খুব ইচ্ছা করে একটা চিলে কোঠায় যদি 2টা রুম নিতে পারতাম, তাহলে আমার আর কয় টাকায় বা ইনকাম হবে, আমাদের যদি 5-7 হাজার টাকার মধ্যে একটা বাসা ভাড়া হয়ে যায়, আর যদি একটু খাওয়া ইয়ে হয়, তাহলে তো আমাদের জীবন সুন্দর হতে পারে। তো আমাদের ইচ্ছা ছিল নয়াটোলা কিংবা না, নয়াটোলার ওইসব ইচ্ছা ছিল না। আমি সাব্বিরকে বলেছি যে তুমি ছাদে 2টা রুম হলো আমি থাকতে পারবো, অসুবিধা হবে না। তো আসলে ওটা থাকতে হয়নি। সাব্বির, আমি যখন ওই 8,000 টাকা ভাড়া, ওই বাসা ভাড়াটা আমাকে সাব্বির বলেছিল, ওর আব্বা বলেছিল একটা বাসা দেখো। তো আমি ওটা, আমার পরিচিত ছিল ফারহানা নিশু, ওর বাসার সামনেই আমাদের ওই বাসা, ও আবার আমার অনেক আগে থেকে পরিচিত। তখন ওর আম্মাকে বলার পর ওর আম্মা বলে, আমার সামনের বাসা খালি হয়েছে, তুমি নিবা? আমি বলছি হ্যাঁ এরকম। আচ্ছা, তখন সাব্বিরকে আমি বলছিলাম যে সাব্বির, তুমি কি 8,000 টাকা ভাড়া দিতে পারবা? সার্ভিস চার্জ 2,000 টাকা, মোট 10,000 টাকা, পারবা তুমি? সাব্বির কি চুপ করে থেকে বলে পারবো। আমি যেন এর চেয়ে নিচে নামতে না হয়, আমি এরকমও রেখো, কিন্তু এর চেয়ে নিচে যেন নামতে না হয়, হয় উপরে না হলে এরকম। এই যে এই কথাটা আমার সাব্বিরের সাথে হলো, কিন্তু আল্লাহর রহমতে আর আস্তে আস্তে আমরা এর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে। আমি তো আমার বড় ছেলেকে সব সময় বলি যে ফারসাদ, ওর নাম ফারসাদ, ছোটবেলায় যখন গাড়িতে ও চলে, তখন ও বাইরের যে বাস দেখে বাসকে বলতো গরম বাস, কারণ ওইটা তো গরম, এসি নাই। আর আমাদের গাড়িতে বলতো এটা হচ্ছে এসি, ঠান্ডা গাড়ি, ওটা হচ্ছে গরম গাড়ি। তা আমি বললাম যে বাবা, তুমি কি জানো যে এখন যখন ও বড় হচ্ছে, আমি যে এই গরম গাড়িতে করে আমি ঢাকায় এখান থেকে সেখানে গেছি, বিটিভিতে গেছি, তারপরে কত জায়গায় এই গরম বাসে করে গেছি। আমাদের এই গরম বাসের এই ঘাম, এই শক্তি, এই যুদ্ধ মনে করে ভিতরে ঢুকে দাঁড়াতে। তো ও না অবাক বিস্ময়ে তাকায় থাকে, কারণ ও যখন বাসায় আসছে জন্মের পর থেকে, তখন আমার খুব ইচ্ছা ছিল যে চুমকি, আমি বলছিলাম যে আমার সন্তানকে আমি
একটা সুন্দর গাড়িতে করে আমার নতুন বাসায়, গাড়ি। নতুন গাড়িতে করে আমার বাসায় নিয়ে যেতে চাই। এটা আমি আল্লাহর কাছে মনে মনে চাইছিলাম এবং সেটি আমি সম্ভব করতে পেরেছি এবং আমার সন্তানকে নিয়ে আমি নতুন গাড়িতে করে ওকে বাসায় নিয়ে গেছি। এবং যখন ওর জন্ম হয় তখন আমি বলছিলাম যে চুমকি, যতই কষ্ট হোক আমি আমার সন্তানের যখন জন্ম হবে তখন যে হসপিটালে থাকবে ওই হসপিটালের সবচেয়ে সুন্দর যে রুমটা, সেই রুমটায় যেন আমার সন্তান পৃথিবীতে আসে, সেটার জন্য আমি টাকা জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। মানে যতদিন চুমকির প্রেগনেন্সির টাইমটা, ওই টাইমটাতে আমি যা কাজ করতাম সেই কাজের একটা টাকা আমি আলাদা আলাদা করে রাখতাম, যাতে আমি ওই এফোর্টটা করতে পারি। এবং হলি ফ্যামিলি হসপিটালে ফারসাদের জন্ম এবং সেখানকার সবচেয়ে বড় যে রুমটা, সুইট রুম, সেই রুমে ফারসাদ জন্মগ্রহণ করে 12ই নভেম্বর 2006। তো এরকমের নানান রকমের ছোট ছোট গল্প আছে এবং এই আমার সন্তানকে কিন্তু আমি সবসময় বলি, এবং এখন ছোট সন্তান যার বয়স 8, তাকেও আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি যে এই যে মাঝে মাঝে গাড়ি থামিয়ে জানো আমি রাস্তার ভিতরে দেখাই রাতের বেলা, চুমকিও জানো যে দেখাই যে দেখো রাস্তায় কিভাবে শুয়ে আছে একটা ছেলে, তুমি দেখো ওই মানুষটা কত কষ্ট করে আছে, অথচ আমরা কত আরাম করে ঘুমাতে যাব এখন বাসায়। এই যে রিয়েলাইজেশনগুলো আমি কিন্তু ওদেরকে দেখানোর চেষ্টা করি, এবং মানুষ যে কত কষ্ট করতে পারে এবং কত কষ্ট করে আমার বাবা আমাকে শিখেছে কি আমি করতে পারবো, কি আমার করা উচিত, এই জিনিসগুলো কিন্তু আমি এখন শেয়ার করি এবং ইচ্ছাকৃতভাবেই করি।